বন্ধুরা নমস্কার। ত্রিপুরাতে সিপিএমের ভবিষ্যৎ কী, আজকে এ নিয়ে কথা বলবো। এর আগে কথা বলেছি তিপ্রামথা নিয়ে, তিপ্রামথা বিজেপির অ্যালায়েন্স নিয়ে অনেক কথা হয়েছে। এবার আজকে কথা বলবো সিপিএমের কি ভবিষ্যৎ ত্রিপুরাতে রয়েছে। সিপিএম কি আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে, না সিপিএম এভাবে একটু একটু করে শেষ হয়ে যাবে? অনেকের মনের মধ্যে এই প্রশ্ন রয়েছে। অনেকে এই প্রশ্নটা করেনও আমাকে, যে আমাকে কেউ কমেন্ট করে বলেছেন যে আপনি তিপ্রামথা নিয়ে কথা বলেন, বিজেপিকে নিয়ে কথা বলেন, আপনি কংগ্রেসকে নিয়ে কথা বলেন, কিন্তু সিপিএমকে নিয়ে কেন কথা বলেন না? সিপিএমের ভবিষ্যৎ কি হতে পারে? সিপিএমকে অন্ধকারে ডুবে যাবে, না সিপিএম আবার নতুন করে উদ্ভাসিত হবে, আবার নতুন করে উঠে আসবে? এই নিয়ে একটা ভিডিও করার জন্য অনেক অনুরোধ ছিল। এখন কথা হলো সিপিএমের ভবিষ্যৎ কি, সেই প্রশ্নটা রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে। তার কারণ হলো যে সিপিএম থেকে দলে দলে প্রচুর মানুষ, সাধারণ সমর্থকরা গত কয়েক বছরে বিজেপিতে যোগদান করেছে। ঘটা করে তাদেরকে নেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সিপিএমের আপনার পদাধিকারী পর্যন্ত বিজেপিতে গেছে, যদিও সংখ্যাটা বিশাল না, পদাধিকারীদের সংখ্যাটা বিশাল না। বিশাল সংখ্যা হলো তাদের সমর্থক, তাদের কর্মীদের, সাধারণ একদম নিচের স্তরে। এই যে দলবদল ঘটা করে সিপিএমের পতাকা ফেলে দিয়ে বিজেপির পতাকা হাতে নেয়া, ইনকলাব জিন্দাবাদের জায়গাতে বন্দে মাতরম, ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া, জয় শ্রীরাম স্লোগান দেওয়া, এইগুলির মাধ্যমে তারা কি এস্টাবলিশ করতে চেয়েছে? এইগুলির মাধ্যমে কি এটা এস্টাবলিশড হয়েছে যে ত্রিপুরাতে সিপিএম চিরতরে বিনাশ হয়ে যাচ্ছে, বিজেপি সিপিএমকে খেয়ে ফেলছে? না, এটা সিপিএমেরই কোনো ট্যাকটিক্স, সিপিএমেরই কোনো কৌশল, যাতে তার কর্মীরা বেশি আক্রান্ত না হয়, যাতে তার কর্মীরা ক্ষতিগ্রস্ত না হয়, যাতে তার কর্মীরাও খেয়ে বেঁচে থাকতে পারে, যাতে তার কর্মীরা দৈনন্দিন জীবনে যাতে খুব একটা সমস্যার সম্মুখীন যাতে না হয়, তার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে বিজেপিতে ঢুকিয়ে দিয়ে নিরাপদে রাখতে চাইছে সিপিএম। না, আপনার আসলেই তারা সিপিএমের ওপরে বিশ্বাস হারিয়ে অসন্তুষ্ট হয়ে বিভিন্ন কারণে তারা সিপিএমকে চিরতরে আলবিদা জানিয়ে দিচ্ছে, টাটা বাই বাই জানিয়ে দিচ্ছে। কথা হলো যে গত বিধানসভা নির্বাচনকে যদি আমরা দেখি, তাহলে 2018-র পরে 2019-এর বিধানসভা নির্বাচনের সময় বিজেপি সিপিএম যেভাবে ড্রাইভ দিয়েছিল এবং যেভাবে বিরোধীদের দিকে সামগ্রিকভাবে, কারণ তখন তার সিপিএম একা না, তখন কংগ্রেসও ছিল সঙ্গে, ফলে বিরোধীদের দিকে যেরকমভাবে প্রচুর ভোট পড়েছে সেইটা দেখে বোঝা গেছে যে সিপিএমের বহু মানুষ বিজেপিতে যোগদান করলেও তারা বিজেপিকে ভোটটা দেয়নি বিধানসভা নির্বাচনের সময়ে। তারা ভোটটা তখন বিরোধীদের, কোথাও সিপিএম ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে, কোথাও কংগ্রেসের ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে। অর্থাৎ বিজেপিতে যোগদান করলেও বিজেপির প্রতি তারা আনুগত্য ভোটের বাক্সে বা ইভিএম মেশিনে তারা প্রকাশ করেনি। তারা তাদের আনুগত্য তাদের পুরনো দলের নির্দেশেই তারা প্রকাশ করেছে, যেখানে বলার কথা ছিল সেখানেই তারা করেছে। তো এর দ্বারা এটা প্রমাণিত গত বিধানসভা নির্বাচনে যে যারা বিজেপিতে গেছে সবাই বিজেপি হয়ে যায়নি। এবার এই গত বিধানসভা নির্বাচনের পরেও গত এক বছরে এইবার লোকসভা নির্বাচন পর্যন্ত প্রচুর মানুষ আবার বিভিন্ন জায়গাতে দলে দলে যোগ দিন করতে করতে বিজেপিতে গেছে। তাদেরকেও, তাদের মধ্যে কত পার্সেন্ট ভোট বিজেপিকে দিয়েছে এই লোকসভা নির্বাচনে সেটা তো রেজাল্ট বেরোলে পরে বোঝা যাবে। কিন্তু সিপিএমের নেতাদের মধ্যে যে উৎসাহ, সেই উৎসাহ দেখে একটা জিনিস বোঝা গেছে যে তাদের লোকরা এখনও বিজেপিতে থেকেও তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। অনেকেই, সবাই না হয়তো, কিন্তু একটা বিরাট অংশ তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাদের মানে পরিকল্পনা অনুসারে সেখানে কাজ করছেন। তার ফলে তারা মনে করছেন যে বিজেপিতে থেকেও তারা অনেকেই এবারেও কোথাও কংগ্রেস ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে, কোথাও সিপিএমের ক্যান্ডিডেটকে ভোট দিয়েছে, তারা বিজেপির ক্যান্ডিডেটকে ভোট দেয়নি। এই কারণে সিপিএম এখনও আশাবাদী যে সিপিএমের ক্যান্ডিডেট পূর্ব ত্রিপুরাতে বিজয়ী হবে এবং আপনার পশ্চিম ত্রিপুরাতে কংগ্রেসের ক্যান্ডিডেট
বিজয়ী হবে, এটা সিপিএমের বহু মানুষ, বহু নেতারা বিশ্বাস করেন এখনো পর্যন্ত। কারণ তারা মনে করেন যে তাদের ভোট তো গেছেই, কিন্তু বিজেপিতে লুকিয়ে থাকা তাদের ভোটগুলো এবার আপনার বিরোধীদের পক্ষে গেছে। এবং একটা বিরাট অংশ যারা বিজেপিতে থেকে, বিজেপির লোক দীর্ঘদিন ধরে বিজেপিতে কাজ করেছে, কেউ হয়তো 10 বছর, কেউ 5 বছর, 7 বছর, এরকম সময়ে তাদের মধ্যে অনেকে ক্ষুব্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। যদি বিজেপি জিততে না পারে তাহলে তারা দলে দলে যোগ দিন করে তারা বিরোধী কোনো দলে, কেউ কংগ্রেসে, কেউ অন্য কোনো দলে যোগ দিয়ে দেবে। আর যদি বিজেপি আরও একবার ফিরে আসে তাহলে তারাই আবার জয় শ্রীরাম করে আপনার বিরোধীদেরকে হয়তো গালিগালাজ করবে। কিন্তু এটা একটা বড় অংশ, মানে একটা বিশাল অংশ না, কিন্তু একটা অংশ ডেফিনেটলি বিজেপির মধ্যে থেকেছে যারা বিজেপির জন্য অতীতে কাজ করেছে, কিন্তু বিজেপির লিডারশিপের মানে আচরণে তারা ক্ষুব্ধ হয়ে তারা নিজেদেরকে ডিপ্রাইভড মনে করে, অপমানিত মনে করে তারা অন্য কোনো জায়গাতে ভোট দিয়েছে, এরকমটা একটা ধারণা রয়েছে। রেজাল্ট বেরোলে পরে সবগুলো জিনিস স্পষ্ট হবে। তবে সিপিএমের ভবিষ্যৎ সম্বন্ধে একটা জিনিস বোঝা যায় যে পশ্চিমবঙ্গে সিপিএমকে কিন্তু তৃণমূল কংগ্রেস 2011-তে ক্ষমতায় আসার সময় বড় ঘায়েল করেছিল, কিন্তু শেষ করতে পারেনি। এরপরে সিপিএমের প্রচুর পার্টি অফিস, প্রচুর নেতাদের ওপরে প্রচুর জায়গাতে আক্রমণ ইত্যাদি হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু তারপরেও সিপিএমকে শেষ করতে পারেনি। পশ্চিমবঙ্গে সিপিএমকে অনেক বেশি শেষ করেছে কিন্তু বিজেপি 2019-এর লোকসভা নির্বাচনে সিপিএমের ভোটগুলোকে এইভাবে একদম কেচে নিয়ে নিজের দিকে নিয়ে গেছে, যার ফলে তৃণমূলের তেমন কোনো ক্ষতি সিপিএমের ভোটগুলো যাওয়াতে হয়, মানে তৃণমূলের ভোটাররা বিজেপিতে গিয়ে তৃণমূলের বিরাট ক্ষতি করেছে সেরকমটা হয়নি। সিপিএমের ভোটাররা বিজেপিতে গিয়ে তৃণমূলকে শিক্ষা দিয়েছে, পাল্টা নিয়েছে, প্রতিশোধ নিয়েছে, তারা বিজেপিকে জিতিয়ে দিয়েছে, যার ফলে বিজেপি 2 থেকে একেবারে 1 লাফে 16টি আসন বেশি জিতে আপনার 18টিতে চলে যায় 2019 সালে। তো এই সিপিএমের ভোটাররাই কিন্তু মূলত মানে বিজেপিতে গেছে এবং বিজেপিকে শক্তিশালী করেছে, এটা পশ্চিমবঙ্গের ঘটনা। এখন ত্রিপুরাতে বিজেপির কিন্তু একটা বিরাট টার্গেট হলো সিপিএমের সাধারণ সমর্থকরা। বিজেপি মনে করে যে সিপিএমের দিক থেকেই তার মেইন চ্যালেঞ্জ, কংগ্রেস অতটা বড় চ্যালেঞ্জ তাকে দিতে পারবে না যদি সিপিএম সঙ্গে না থাকে। তার কারণে বিজেপির এটা রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা যে সিপিএমকে ধীরে ধীরে খতম করে। সিপিএমের গ্রাসরুট লেভেলের যত সমর্থক আছে, কর্মীরা আছে, তাদেরকে যতটা পারো তাদেরকে নিয়ে আসো দলের মধ্যে, তাহলে সিপিএম গ্রাউন্ড লেভেলে যদি শেষ হয়ে যায় তাহলে সিপিএম আর কিছু করতে পারবে না, কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। এটা হলো বিজেপির পরিকল্পনা। এখন কথা হলো যে এটা কি আদৌ সম্ভব হবে যদি এইবারে আবার দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যদি ক্ষমতায় ফিরে আসে, বিজেপি যদি আরও একবার দিল্লির ক্ষমতা দখল করতে পারে, পার্লামেন্টে যদি দখল করতে পারে, বিজেপি দিল্লিতে যদি কেন্দ্রীয় সরকার গঠন করতে পারে তৃতীয়বারের জন্য এক নাগারে, তাহলে ত্রিপুরাতে সিপিএমের জন্য এটা বড় বিপদ সংকেত রাজনৈতিকভাবে। কারণ সেই ক্ষেত্রে সিপিএমের গ্রাউন্ড লেভেলের কর্মীদের এবং সমর্থকদের বিশ্বাস, আস্থা এগুলি আরও অনেক কমে যাবে এবং কমিয়ে দেবে ঘন ঘন প্রচারের মাধ্যমে। বিজেপি কমিয়ে দেবে এবং সিপিএমের গ্রাউন্ড লেভেল খালি করে দেবে যতটা সম্ভব, এবং পশ্চিমবঙ্গে এটা করবে তারা। পশ্চিমবঙ্গে যেটা অবশিষ্ট রয়েছে সেটাকেও পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে এইভাবে করে সিপিএমের গ্রাউন্ড লেভেলটাকে একদম শূন্য করে দেবে বিজেপি, যদি এইবার আরও একবার ক্ষমতায় ফিরতে পারে। আর যদি এইবার দিল্লিতে পরিবর্তন হয় বা দুর্বল একটা সরকার গঠিত হয়, যদি বিজেপির নেতৃত্বেও কিন্তু দুর্বল সরকার, অন্য ছোট ছোট দলগুলোর উপর নির্ভরশীল সরকার, যে কোনো সময় পড়ে যেতে পারে, যে কোনো সময় আপনার নির্বাচন হতে পারে, এই রকম একটা আশঙ্কার মধ্য দিয়ে যদি একটা সরকার গঠিত হয়, সেটা যদি নরেন্দ্র মোদীর নেতৃত্বেও সরকার গঠিত হয়, তাহলেও ত্রিপুরাতে এবং পশ্চিমবঙ্গে সিপিএমের পুনরুজ্জীবনের, নতুন করে ঘুরে দাঁড়াবার একটা অল্প বিস্তর হলেও একটা সম্ভাবনা তৈরি হবে। আর যদি দিল্লিতে পরিবর্তন হয়ে যায়, যদি বিজেপির জায়গাতে বিরোধীরা সংঘবদ্ধভাবে ক্ষমতাসীন হয়,
তাহলে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে সিপিএম আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আবার লড়াইয়ের ময়দানে অনেকটা ফিরে আসার চেষ্টা করবে এবং তারা একদম সফল হবে এই কথা না বলতে পারলেও তারা অনেকটা সফল হবে সেই ক্ষেত্রে। অর্থাৎ দিল্লিতে পরিবর্তন মানে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতেও অনেক পরিবর্তন ঘটে যাবে। সেই ক্ষেত্রে সিপিএমের কর্মী যারা বিজেপিতে চলে গেছিল তাদের মধ্যে একটা ভালো সংখ্যক তারা আবার সিপিএমে ফিরে আসবে এবং তাদের যে সমর্থক বেস যেটা সেই সমর্থকদেরও একটা বিশাল অংশ তারা আবার তাদের পুরনো দলে ফিরে আসবে। যদিও সবাই আসবে না, অনেকে হয়তো বিজেপি থেকে কংগ্রেসে চলে যাবে, অনেকে হয়তো বিজেপি থেকে আম আদমি পার্টিতে যাবে, অনেকে হয়তো বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যাবে, মানে ত্রিপুরার কথা বলছি, পশ্চিমবঙ্গে হয়তো তৃণমূল কংগ্রেসে যাবে না, কিন্তু অনেকে হয়তো অন্য কোনো দলে যাবে, কিন্তু সিপিএমে ফিরবে না অনেকে, কিন্তু একটা বিশাল অংশ সিপিএমে ফিরে যাবে যদি দিল্লিতে পরিবর্তন হয়। কারণ সেই ক্ষেত্রে তারা জানে যে দিল্লিতে পরিবর্তিত সরকার, নতুন যে সরকার হবে সেই সরকারের মধ্যে সিপিএমের আপনার ভূমিকা থাকবে। যদি সংখ্যায় খুব বেশি সিট নাও পায় তাহলেও ব্রেন হিসেবে সিপিএমের একটা ভূমিকা থাকবে, পরামর্শদাতা হিসেবে সিপিএমের একটা ভূমিকা থাকবে এবং সিপিএমের ওপরে সেই আক্রমণটা হবে না যে আক্রমণটা বিজেপি ক্ষমতায় ফিরে এলে হবে। এবং সিপিএমকে শেষ করার জন্য সেই পরিকল্পনা নিয়ে সেই ক্ষেত্রে অন্য কোনো দল কাজ করবে না, যে পরিকল্পনা নিয়ে বিজেপি কাজ করে ছিল এবং কাজ করে আসছে এবং কাজ করবে আগামী দিনে। তো এই কারণে সিপিএমের পুনরুজ্জীবন এটা যদি এবং কিন্তুর ওপর নির্ভর করছে। যদি দিল্লিতে পরিবর্তন হয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে সিপিএমের পুনরুজ্জীবন হবে, পুনরুত্থান হবে, তার কোনো সন্দেহ নেই। কিন্তু কত ব্যাপক হবে, কত বিশাল হবে সেইটা নিয়ে বক্তব্য রয়েছে, সেটা গ্যারান্টি দিয়ে বলা যায় না। কিন্তু তারা আজকের পরিস্থিতি থেকে তারা অনেকটাই তাদের আপনার মানে তারা অ্যাডভান্স হবে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিধানসভাতে তারা জিরো রয়েছে, তাদের একজনও বিধায়ক নেই এবং পশ্চিমবঙ্গ থেকে লোকসভাতেও তাদের একজনও এমপি নেই। অর্থাৎ পশ্চিমবঙ্গে তারা এই মুহূর্তে জিরো লেভেলে রয়েছে, ফলে যাই পাবে তাই তাদের লাভ হবে সেখানে পশ্চিমবঙ্গে। ত্রিপুরাতে তারা 16টি আসন পেয়েছিল বিধানসভাতে গত 2018 বিধানসভা নির্বাচনে। এরপরে 2023-এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরাতে তাদের আসন সংখ্যা কমে 11 হয়। তো সুতরাং 16 থেকে 11-11 পরে এখন 10 রয়েছে। এই রকম একটা অবস্থাতে আর পার্লামেন্টে একজনও নেই, এরকম একটা অবস্থাতে ত্রিপুরাতে পুনরুজ্জীবনের সম্ভাবনা রয়েছে যদি দিল্লিতে আপনার পরিবর্তন হয়। আর এইখানে আরও একটা কারণ রয়েছে যে সিপিএমের এখনও যে সংগঠন বেস, যেটা পশ্চিমবঙ্গে অনেকটা ধূলিসাৎ হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে, ব্যাপক ক্ষতি হয়েছে, সেইটা ত্রিপুরাতে কিন্তু 2018-র পরে এখনও পর্যন্ত হয়নি। এখনও ত্রিপুরাতে সিপিএমের ডেডিকেটেড ক্যাডার একটা বিশাল সংখ্যায় রয়ে গেছে, এখনও পর্যন্ত দলের প্রতি অনুগত রয়েছে, দলের কাজ নিষ্ঠার সঙ্গে করে এবং ভবিষ্যতের স্বপ্ন দেখে। এই রকম একটা সিপিএমের ছাত্র সংগঠনের মধ্যে, যুব সংগঠনের মধ্যে এবং পার্টির সাধারণ স্তরগুলোতে একটা ভালো সংখ্যায় লোক রয়ে গেছে। এই কারণে এইগুলোর ওপরে ভিত্তি করে, এদের ওপরে ভিত্তি করে সিপিএম আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে যদি দিল্লিতে পরিবর্তন হয়। পশ্চিমবঙ্গে কাজটা অতটা সহজ না, বাকিটা দেখার বিষয়। লোকসভা নির্বাচনের ফলাফলের ওপরে অনেক কিছু নির্ভর করছে, রাজ্য রাজনীতিগুলোতেও পরিবর্তন অনেক ঘটার সম্ভাবনা রয়েছে, কিন্তু আলটিমেটলি কি হয় সেটা দেখার জন্য আমাদেরকে 4 জুন বিকেল দুপুরের পরটা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি পশ্চিমবঙ্গ থেকে যদি আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাও লিখে জানাবেন। আপনি বাংলাদেশ থেকে অনেকে আমার আছে, তারাও লিখে জানাবেন বাংলাদেশ থেকে। আর ত্রিপুরা থেকে যারা আছেন তারা তো এমনিতে আছেনই, তবুও লিখে জানাতে পারেন। আসাম থেকে যারা আছেন তারাও লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ থাকবেন, কারণ ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড হচ্ছে, রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে ভিডিও করা হচ্ছে প্রত্যেক দিন। ফেসবুকে আমার ভিডিও আসছে প্রত্যেক দিন। ভালো থাকবেন সবাই, নমস্কার।